আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। সিরিয়ায় গণ অভ্যুত্থান শুরুর ১৩ বছর পর বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। ইরান আর রাশিয়ার সহায়তা নিয়ে আসাদ সরকার যেই নড়বড়ে স্থিতিশীলতা কোনো রকমে ধরে রেখেছিল সেটা ধসে পড়েছে। একটা রক্তাক্ত গৃহযুদ্ধ এবং বহু বছরের বিদ্রোহের ভেতরেও টিকে ছিলেন আসাদ, কিন্তু বিদ্রোহী গোষ্ঠীগুলোর সমন্বিত অভিযানের মুখে শেষ পর্যন্ত তিনি আর টিকতে পারলেন না। আসাদের এই পতন তার ঘনিষ্ঠ মিত্র ইরানকে একটা শক্ত আঘাত দিয়েছে। আসাদের শাসন টিকিয়ে রাখতে ইরান সামরিক ও আর্থিক দিক থেকে সিরিয়ায় যথেষ্ট বিনিয়োগ করেছিল। সিরিয়ার সামরিক বাহিনী যখন ধসে পড়ল তখনও উপযুক্ত জবাব দিতে পারেননি ইরানের নেতারা। আয়াতুল্লাহ আলী খামেনি শুধু এটুকু বলেছেন যে বিদেশি ষড়যন্ত্রের কারণে আসাদ সরকারের পতন হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য একটা সুযোগ এসেছে। সিরিয়ার কুর্দি বাহিনীকে সহায়তা দিয়ে তারা এক ধরনের স্থিতিশীলতা নিয়ে আসতে পারে। তারা বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপের আয়োজন করতে পারে এবং ইসরায়েলকে সংযুক্ত থাকার জন্য চাপ দিতে পারে। তবে সিরিয়ায় স্থায়ী শান্তি আনতে হলে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় ইরানকেও অন্তর্ভুক্ত করতে হবে। এই ধরনের সহযোগিতা না থাকলে সিরিয়া দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা ও দুর্ভোগের মধ্যে ঢুকে পড়বে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। সিরিয়ার গৃহযুদ্ধে ইরানের যে ভূমিকা, আসাদ সরকারের টিকে থাকার জন্য সেটা জরুরি ছিল। ২০১১ সাল থেকে তেহরান সিরিয়াকে ৩০ থেকে ৫০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা, তেল ও লজিস্টিক্স সহায়তা দিয়েছে। মিলিশিয়াদের প্রশিক্ষণ এবং বিদেশি শিয়া যোদ্ধাদের মোতায়েনের মাধ্যমে সেখানে অভিযানের সমন্বয় করেছে ইরানের কুদস ফোর্স। এই শিয়া যোদ্ধাদের মধ্যে হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া, আফগানিস্তান ও পাকিস্তানেরও বিভিন্ন গ্রুপও ছিল। সালে যুদ্ধের তীব্রতা অনেকটা কমে আসে। ইরান তখন দক্ষিণ সিরিয়ায় তাদের প্রভাব সংহত করার চেষ্টা করে। মিলিশিয়াদেরকে সিরিয়ান সশস্ত্র বাহিনীর সাথে মিলিয়ে দেওয়া হয়, কিন্তু এই সব চেষ্টা দিয়ে আসাদ সরকারের পতনকে শেষ পর্যন্ত ঠেকানো গেল না। অনেকে বলছেন, দামেস্কের প্রতিরক্ষা ব্যবস্থা যে নড়বড়ে হয়ে পড়েছিল সেটাকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখেনি তেহরান। সিরিয়ান সেনাবাহিনীর যখন পতন হল এবং বিদ্রোহীরা যখন আলেপ্পো দখল করল, তখন আর হস্তক্ষেপের সময় ছিল না ইরানের হাতে। আইআরজিসি কমান্ডার হোসেন সালামি বলেছেন, সিরিয়ান আর্মি নিজেই যেখানে অলস বসেছিল সেখানে তাদের হয়ে আমাদের লড়াই করার উপায় ছিল না। ইরানের কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল হিজবুল্লাহ। তারাও বাধার মুখে পড়েছে। ২০২০ সালে কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুর পর হিজবুল্লাহ সিরিয়ায় ইরানের মিলিশিয়াদের মধ্যে সমন্বয় করেছে। গত এক বছরে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতা নিহত হয়েছে, তাদের সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের বিভিন্ন টার্গেটে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। সিরিয়ার ভেতর দিয়ে প্রক্সি শত্রুগুলোর কাছে ইরান যে অস্ত্র ও অন্যান্য সহায়তা পাঠাত সেটাও আটকে দিয়েছে তেল আবিব। এমনকি খামেনি নিজেও এর আগে স্বীকার করেছেন যে বিভিন্ন প্রবেশ পথ বন্ধ হয়ে যাওয়ায় আসাদকে তারা সহায়তা দিতে পারছেন না। দেশের ভেতরে ইরান অর্থনৈতিক চাপে আছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের হামলার পর থেকে সামরিকভাবেও শঙ্কায় আছে তারা। বিশ্লেষকদের অনেকে বলছেন, ইরানের অর্থনীতি ২০১১ সালের চেয়েও দুর্বল হয়ে পড়ায় আরেকটি ব্যয়বহুল সামরিক হস্তক্ষেপে জড়াতে চাচ্ছে না তেহরান। যুদ্ধের শুরুর দিকে ইরাকের শিয়া মিলিশিয়াদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তারা এখন আর নতুন করে জড়াতে চাচ্ছে না, বরং দেশের অভ্যন্তরীণ ইস্যুতে মনোযোগ দিচ্ছে তারা। অর্থনৈতিক ও কৌশলগত সীমাবদ্ধতার মধ্যে পড়ে ইরান এখন বাইরে হস্তক্ষেপ কমিয়ে এনে দেশের প্রতিরক্ষা জোরদারের দিকে মনোযোগ দিচ্ছে। আসাদের পতন ইরানের দুর্বলতা আরও সামনে এনেছে এবং তেহরানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তাদের আঞ্চলিক প্রভাব যেমন হুমকিতে পড়েছে, তেমনি অভ্যন্তরীণ স্থিতিশীলতাও নড়বড়ে হয়ে গিয়েছে। হিজবুল্লাহ একসময় তাদের অগ্রসর অস্ত্রশস্ত্র ও সহায়তার জন্য সিরিয়াকে লজিস্টিক্স কেন্দ্র হিসেবে ব্যবহার করত। এখন তারা এই কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের সরবরাহ ব্যাহত হচ্ছে। ইসরায়েলের সাথে যুদ্ধে এমনিতেই শক্তি কমেছে হিজবুল্লাহর।
এখন ইরানের সহায়তা ছাড়াই তাদেরকে কার্যক্রম চালাতে হবে। আসাদের পতনের পর ইরানের মিত্রদের আদর্শিক দ্বন্দ্ব সামনে আসছে। হামাস ও ফিলিস্তিনি ইসলামী জিহাদ সুন্নিদের নেতৃত্বে বিদ্রোহীদের বিজয় উদযাপন করেছে। বিশ্লেষকরা বলছেন এটা প্রতিরোধ অক্ষের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আসাদকে রক্ষায় ব্যর্থ হওয়ায় আঞ্চলিক অংশীদারদের কাছে ইরানের নির্ভরযোগ্যতা কমে গেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি ইরানের স্থবিরতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইরান সম্পর্কে এই নেতিবাচক ধারণা ইরাক ও ইয়েমেনের সাথে তেহরানের সম্পর্কের ক্ষতি করতে পারে। তাছাড়া সিরিয়ার বিদ্রোহীদের সমর্থক হিসেবে সিরিয়াতে তুরস্কের অবস্থান আরও সংহত হয়েছে। আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য এতে উল্টে গেছে। ইরানের প্রভাব সংকুচিত হয়েছে আর আঙ্কারার বেড়েছে। ইরানের দুর্বলতার সুযোগে তুরস্ক ইরাক, লেবানন এবং দক্ষিণ ককেশাসে তাদের প্রভাব জোরদারের চেষ্টা করতে পারে। এতে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলোতে ইরানের প্রবেশাধিকার হুমকিতে পড়বে। আসাদের পতনের কারণে দেশের ভেতরেও তেহরানের বিশ্বস্তদের মধ্যে অসন্তোষ বেড়েছে। সরকারের কৌশলের সমালোচনা করেছেন তারা। যে সরকার অস্তিত্বের জন্য আদর্শিক সমর্থকদের ওপর নির্ভর করে, এই অসন্তোষ তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। তাছাড়া সিরিয়ায় সুন্নি গোষ্ঠীর বিজয়ের কারণে ইরানের অশান্ত আরব ও বালুচ অঞ্চলে চরমপন্থী আন্দোলন মাথাচাড়া দিতে পারে। সব মিলিয়ে ইরান সরকারের জন্য অভ্যন্তরীণ অস্থিরতা আরও জটিল হয়ে উঠবে। এই সামগ্রিক চিত্র দিয়ে বোঝা যায় আসাদ সরকারের পতন ইরানের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য কী ধরনের চ্যালেঞ্জ নিয়ে এসেছে। বড় ধরনের চ্যালেঞ্জ থাকার পরও সিরিয়াতে প্রভাব ধরে রাখার জন্য ইরান তাদের কৌশল সূত্রে নিচ্ছে। সিরিয়ার কুর্দিদের সাথে যোগাযোগ স্থাপনের আগ্রহ দেখিয়েছে তেহরান। চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বড় একটা অংশের নিয়ন্ত্রণও রয়েছে তাদের হাতে। এই পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ইরান সমর্থিত বাহিনী পূর্ব সিরিয়া থেকে সরে গেছে এবং কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ এর কাছে এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। এর মাধ্যমে কুর্দিদের সম্ভাব্য অংশীদার হিসেবে ইরান তাদের অবস্থান প্রকাশ করল। বিশেষ করে ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র কুর্দিদের ওপর থেকে সহায়তা সরিয়ে নিতে পারে বলে যে আশঙ্কা তৈরি হয়েছে, সেই সময় ইরান এই বার্তা দিল। ইরান এইচটিএস এর সাথেও যোগাযোগের চেষ্টা করতে পারে। ইসরায়েল বিরোধিতা ও ফিলিস্তিনের সপক্ষে উভয়ের যে অভিন্ন অবস্থান, তার ভিত্তিতে এই যোগাযোগ হতে পারে। এইচটিএস এখন পর্যন্ত ইসরায়েলের সাথে সংঘাত এড়িয়ে গেছে, কিন্তু ইসরায়েল সিরিয়ায় এখন যা করছে সেটা তাদের মনোভাব বদলে দিতে পারে। সেক্ষেত্রে ইরানের সহায়তার বিনিময়ে কৌশলগত ছাড় দিতে পারে এইচটিএস। এর বাইরে পশ্চিম সিরিয়ার শিয়া ও সংখ্যালঘু আলাউদিদের সাথেও সম্পর্ক গড়তে পারে ইরান। সেখানে অনুগত বাহিনী গড়ে তুলে প্রভাব ধরে রাখার চেষ্টা করতে পারে তারা। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় আসাদের পতন আর ইরানের প্রভাব কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ ও সুযোগ দুটোই তৈরি হয়েছে। প্রথমত, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ এর জন্য যুক্তরাষ্ট্রকে তাদের সহায়তা জারি রাখতে হবে, কারণ আইসিস বিরোধী লড়াইয়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের সাথে সাম্প্রতিক সংঘর্ষের কারণে তাদের আইসিস বিরোধী অভিযান থমকে গেছে। যুক্তরাষ্ট্রের আর্থিক ও কূটনৈতিক সহায়তা জারি থাকলে কুর্দিদের অস্তিত্ব রক্ষা সম্ভব হবে এবং অন্য কেউ সেই শূন্যতার সুযোগ নিতে পারবে না। ইসরায়েল যাতে দক্ষিণ পশ্চিম সিরিয়ায় তাদের তৎপরতা বন্ধ করে, সেজন্য তাদেরকেও চাপ দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। নিরাপত্তার অজুহাতে গোলান মালভূমির বাইরেও যদি ইসরায়েল ভূখণ্ড দখলের চেষ্টা করে, তাহলে ইরান বাধ্য হয়েই তাদের ইসরায়েল বিরোধী তৎপরতা আরও জোরদার করবে। তাছাড়া সিরিয়াতে সব পক্ষকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরুর জন্য ওয়াশিংটনকে অবশ্যই সব আঞ্চলিক ও ইউরোপীয় মিত্রদের সাথে সহযোগিতার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।
এর মাধ্যমে সিরিয়ার একটি প্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হতে পারে, যারা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে এবং বাইরের কোনো শক্তি যাতে সেখানে সুযোগ নিতে না পারে সেটা নিশ্চিত করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের যে নিরাপত্তাহীনতা সেটা সমাধানের জন্য আঞ্চলিক আলোচনার টেবিলে অবশ্যই তেহরানকেও রাখতে হবে। সিরিয়ার পরিস্থিতি ঘিরে ইরানের উদ্বেগের বিষয়গুলো যাতে আলোচনায় আসে এবং সংঘাতের ব্যাপ্তি যাতে অন্যান্য এলাকাতেও ছড়িয়ে না পড়ে, সেজন্য তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।